আজকে রেকর্ডিং করতেছি না, বাট সামনের দিন থেকে রেকর্ড পাওয়া সমস্যা নেই। তবে রেকর্ড করবো, রেকর্ড তোমাদের দেবো। রেকর্ডের আশায় বসে আছে জয়েন করা। এক্স্যাক্টলি রেকর্ড করা হবে। রেকর্ড করা হবে। দেখি যে ক্লাসে একটা ছেলে একটা মেয়ে প্রতিদিন জয়েন করতেছে, কিন্তু সে কোনো একটা জায়গা বুঝতে পারে নাই। সে আমাকে বললো যে স্যার জায়গাটা যদি আরেকবার শুনতাম তাহলে ভালো লাগতো। তখন তো আমি পার্সোনালি রেকর্ড করতাম। বুঝতে পারলাম? জি স্যার। কিন্তু যে ক্লাসে থাকে না তাকে সে কোনোদিনও রেকর্ডটা পাবে। এখন তোমার আমরা যে টপিকগুলোকে কভার করব নেক্সট দিন আমরা এই আউটপুট ডিভাইস অর্থাৎ গ্রাফিক্সের যে ডিভাইসগুলো আছে তোমাদের মোবাইলের ডিসপ্লে, তোমাদের ল্যাপটপের ডিসপ্লে, তারপরে তোমার মনিটর, এগুলো নিয়ে হালকা কথাবার্তা বলবো। এই কথাবার্তাগুলো বলার পরে আমরা চলে যাব হচ্ছে আউটপুট প্রিমিটিভ, অর্থাৎ আমরা কিভাবে আসলে এই মনিটরে লেখা লিখতে পারতেছি। অর্থাৎ এই যে আমি টাইপ করতেছি, লেখাগুলো হচ্ছে, লেখাগুলো কিভাবে জেনারেট হয় পিক্সেলের সমন্বয়। অর্থাৎ আমি লাইন, সার্কেল, ইলিপস, এই অ্যালগরিদমগুলো, তারপরে তোমার লেখা অর্থাৎ লেটার লেখা হয় কিভাবে, সেই অ্যালগরিদমগুলো দেখানো হবে তোমাদের। এগুলো সারা জীবনের জন্য এই অ্যালগরিদমগুলো তৈরি হয়েছে এবং এর চেয়ে বেটার অ্যালগরিদম আর কখনো তৈরি হবে না। সেজন্য এটা নিয়ে কেউ কখনো কাজ করে না, কারণ এর চেয়ে বেটার আমাদের পক্ষে করা সম্ভব না। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এবং তারপরে আমরা এই যে অ্যান্টি অ্যালাইসিং কি জিনিস সেগুলো আমরা বুঝবো। এরপর আমরা চলে যাবো হচ্ছে জিওমেট্রিক ট্রান্সফরমেশনে, 2D এবং 3D ভিউ আমরা কিভাবে দেখবো। এরপর আমরা ক্লিপিং এ চলে যাবো। ক্লিপিং মানে তোমরা যে ক্রপ করো, এই ক্রপটা কিভাবে কোন অ্যালগরিদম দিয়ে করা হয় সেটা সম্পর্কে জানবো। বাই দিস টাইম আমরা এই ওপেনজিএল এর বেসিকটা এর মধ্যে আমরা নিয়ে করবো। এটা এতদিন দেরি করবো, তার আগেই আমরা ওপেনজিএল এর বেসিকটা আমি রিভিউ করবো, so that you can do the code. And after midterm, we will start R, then solid method, some way casting literacy, and happening code, then illumination model code. And that's our syllabus. এই সিলেবাসটার জন্য আমরা বই পড়বো হচ্ছে এই যে কম্পিউটার গ্রাফিক্স সি ভার্সন বাই ডোনাল্ড হার্ম, এই বইটা পড়বো। সলিড বইও কেউ পড়তে পারো, বাট এই বইটা সোজাভাবে লেখা, এই জন্য এটা তোমাদের জন্য সুবিধা হবে। সলিড বইটা খুব ভালো, কিন্তু মানে লেখনীটা একটু কঠিন আছে, এই জন্য আমি তোমাদের টেক্সট বই হিসাবে এটা সাজেস্ট করলে, রেফারেন্স বই হিসাবে তোমাদেরকে সাজেস্ট করলাম যে কম্পিউটার গ্রাফিক্স বই ফলি, এটা তোমরা পড়তে পারো। আচ্ছা, এবার আসো ল্যাবের ব্যাপারে একটু কথাবার্তা বলে নিই, যে ল্যাব তোমরা কি দিয়ে করতে চাও? আমি অল্টারনেটিভ দিতে পারি। স্যার পাইথন থেকে করা যাবে। আমি অল্টারনেটিভ দিচ্ছি তোমাদেরকে। ওকে, এই তিনটার মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ তোমাদের চুজ করতে হবে, বা তোমরা যদি চুজ না করো এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করো, আই ডোন্ট মাইন্ড। ওকে, পাইথন তোমাদের আমি যদি এআই করাই তোমাদের, বা এআই যদি তোমরা করে না থাকো বা করে থাকো, তাহলে এআই অথবা এআই এবং ইমেজে পাইথন ইউজ করা সম্ভব, রাইট? গ্রাফিক্সে না, কারণ গ্রাফিক্সে হার্ডওয়্যার লেভেলে কাজ করতে হয়। সো তুমি যদি ভিতরের জিনিসগুলো ভালো মতো না বোঝো, মজা পাবা না, বা ওটা লার্নিং হবে না। সো গ্রাফিক্সের জন্য এই তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। বেসিক্যালি ওপেনজিএল এর উপরে বেস করে জিওজিএল হয়েছে, অর্থাৎ জাভা ওপেনজিএল, আর ওপেনজিএল এর উপরে বেস করে ওয়েবজিএল হয়েছে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ। আর ওপেনজিএল বেসিক্যালি ফলোড বাই সি প্লাস প্লাস। এটা আসলে সি প্লাস প্লাস এর ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস থেকে এটা আসছে। ক্লিয়ার? Yes, sir. ওয়েবজিএলটা স্যার কি দিয়ে করে? হ্যাঁ বলো।
লাস্ট একটা সব ওয়েব জিএল এটা কিছু কি জাভাস্ক্রিপ্ট হতে পারে অলমোস্ট বাট বেসিক্যালি এটা এটাকে ফলো করে করা হয়। এটাকে ফলো করে করা হয়। কোড সবগুলোতে সেম জিনিস লিখতে হবে, খুব বেশি আলাদা কিছু না। বুঝছো না? কোড সবগুলোতে সেম ভাবে লিখতে হবে। আরেকজন কি জানি বললাম, স্যার একটা স্যাম্পল কিছু না, আমি বলেছিলাম যে তিনটা দেখুন একটু ইউজ করলে হবে। তিনটা যে কোনো একটা দিয়ে করবা, তোমাদের ফাইনাল প্রজেক্ট তিনটা যে কোনো একটা দিয়ে করবা, এবং তোমরা যেটা দিয়ে করতে চাও আমি সেটা সেট আপ করবো। স্যার JOGL কি জাভাতে করা আছে স্যার? মানে JOGL যদি তোমাদের সি প্লাস প্লাস ভালো লাগে তাহলে সি প্লাস প্লাস দিয়ে করতে পারো, আর জাভা যদি খুবই প্রফিশিয়েন্ট হও তাহলে জাভা দিয়ে করতে পারো। তবে জাভার থেকে জাভা দিয়েও গ্রাফিক্স ভালো করা যায়, অনেকগুলো কাজ করা যায়, দ্রুত করা যায়, কিন্তু আমার সাজেশন হচ্ছে সি প্লাস প্লাস দিয়ে করা, কারণ যেহেতু আমরা হার্ডওয়্যারকে অ্যাক্সেস করবো জিনিসগুলো খুব ভালো মতো বুঝতে পারবো। তাহলে স্যার সি প্লাস প্লাস একটা দিয়েই স্যার আমরা ঠিক আছে তাহলে? জি স্যার সি প্লাস প্লাস। আর হচ্ছে তোমার আমরা যে এই টপিকগুলো পড়াবো, যে হ্যাক ট্রেনিং, তারপরে হচ্ছে যে জেট বাফার অ্যালগরিদম, এগুলো আসলে সি প্লাস এবং লাইটনিং, যে রেকাস্টিং এবং লাইটনিং শেডিং, ইলুমিনেশন মডেল, এগুলো আসলে সি প্লাস প্লাস বা ওপেনজিএম দিয়ে করাটাই ভালো। হ্যাঁ, পাইথন দিয়ে করতে পারবা তোমরা, কিন্তু পাইথন দিয়ে ডাইরেক্টলি মানে তোমার পাইথন প্যাকেজে ডাইরেক্টলি গ্রাফিক্সের কোনো প্যাকেজ নাই, আলাদাভাবে গ্রাফিক্স ডট পাই একটা ইনপুট করতে হয়, যেটা সবাই সি দিয়েও গ্রাফিক্স করা যায়, গ্রাফিক্স ডট এইচ আছে সিতে। হ্যাঁ, সবাই গ্রাফিক্স সাপোর্ট করে, বাট সি প্লাস প্লাস ইজ মোর ভার্সাটাইল দ্যান এনি আদার ল্যাঙ্গুয়েজ ফর গ্রাফিক্স। বুঝতে পারছো? জি স্যার। দেখি আমার কাছে কিছু আছে নাকি, তোমাদেরকে সিম্পল একটা কোড দেখে সম্পূর্ণ বুঝতে পারবা। স্যার আমরা যেহেতু সি প্লাস প্লাসে করবো, তার মানে স্যার আমরা কোডগুলো তো কোড ব্লকসেই লিখবো, তাই না স্যার? না, তোমাদেরকে কোড ব্লকসে করাবো না, তোমাদেরকে করাবো হচ্ছে ভিজুয়াল স্টুডিও। আমার কাছে কি ভিজুয়াল স্টুডিও আছে? স্যার ভিএস কোড, যেটা ভিজুয়াল স্টুডিও কোড স্যার, এটা আমার কাছে তো ভিজুয়াল স্টুডিও নাই, ইনস্টল করা লাগবে। আছে স্যার মনে হয় স্যার আমাদের সিলেবাসটা একটু জিসিআর এ যদি আপলোড করে দিতেন, ল্যাবের জন্য কি কি থাকবে, সিভির জন্য কি কি থাকবে। তোমাদেরকে বলে দিচ্ছি। স্যার ভিজুয়াল স্টুডিও কি ব্লু কালার মতো দেখতে না স্যার? ভিজুয়াল আমার কাছে আছে স্যার ভিজুয়াল স্টুডিও কোডটা। স্যার আপনার ভিজুয়াল স্টুডিও কোড সেটআপ দেওয়া নাই। হ্যাঁ, এটা সেটআপ দিয়ে নিতে হবে আমাকে। ওকে, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে যে তোমাদের ল্যাবের জন্য আমার কাছে খুব সুন্দর একটা বই আছে, ঠিক আছে? এটা হচ্ছে শতসিদ্ধ বই, সারা পৃথিবীর মানুষ পড়ে।
এবং বাংলাদেশে বেশিরভাগ জায়গায় যেমন খুলনা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, এরা এই বইটা ফলো করে। এটা হচ্ছে বলা হয় রেড বুক ফর ওপেন জিএল। আমি তোমাদেরকে একটা রেড বুকের একটা কোড দেখাই, তাহলে বুঝতে পারবো যে ওপেন জিএলটা কত সোজা জিনিস। এখানে কিছু লাইব্রেরি আছে, এটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। এটা তোমাদের ওই ভিজুয়াল স্টুডিও যখন তোমরা ইনস্টল করবা তখন তার ইনক্লুড ফোল্ডারে এই glue.h টা দিবা, আর এই লিব ফাইলগুলো, এই যে glue32 আর glue32, এই লিব ফাইলগুলো তোমরা লাইব্রেরির মধ্যে ইনক্লুড করবা। আর এই glue32 DLL ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি, এটা তোমাদের ইনক্লুড করতে হবে সিস্টেম 32 এর মধ্যে বা সিস্টেম 64 এর মধ্যে। বুঝা গেছে? যার যেটা উইন্ডোজ ভার্সন আছে সেখান থেকে তোমরা এটা ইনক্লুড করবা, তাহলে তোমাদের ভিজুয়াল স্টুডিওটা গ্রাফিক্সের জন্য রেডি হবে, মানে ওপেন জিএল এর জন্য রেডি হবে। আফটার দ্যাট আমি তোমাদেরকে একটা কোড দেখাই। আমার যেহেতু ভিজুয়াল স্টুডিও নাই, রান করতে পারবে না, তাই না? দেখি রান করে নি। ইয়েস, রান করছি। তো আচ্ছা, আমার জিএল সেটআপ আছে না, আগে করছিলাম। আমি দেখি আমার হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ glue32 আর glue32 দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা না থাকলে তোমার প্রোগ্রাম রান করবে না। হ্যাঁ, এটা তোমাকে দিতে হবে। আর কোড মানে ইএক্সি রান করার জন্য এই ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি, আর যে হেডার ফাইল এবং লিব ফাইলটা দেওয়া হলো এটা কোড কম্পাইলের জন্য। ঠিক আছে, ওটা তোমাকে কম্পাইলের জন্য টাইপ করতে হবে। তাহলে আমরা এখানটায় যেটা দিলাম, এই যে কোডটা, এটা খুবই সিম্পল একটা কোড। তারপরে আমি তোমাদেরকে আরেকটু দেখাই। হয়ে গেল, একটু আগে নাচ্ছি। এটা খুব সুন্দর। দেখা যাচ্ছে? মুভমেন্ট দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, মানে জি স্যার। জি স্যার। ছোট বড়? জি স্যার। Yeah. এরপরটা আরো সুন্দর, না এটা থেকে সুন্দর আছে। দেখা যাচ্ছে? ইয়েস স্যার। এই স্ট্রাকটা রোল করবে এদের সঙ্গে। এগুলো হচ্ছে আসলে বেসিক্যালি একেবারে ভেরি বেসিক ফান্ডামেন্টাল। আমরা এখন গ্রাফিক্স অনেক অ্যাডভান্স হয়ে গেছি, হ্যাঁ, কিন্তু বেসড অন দিস, এই যে এই টাইপের কাজ যারা করতে পারে তারাই কিন্তু আসলে আমাদেরকে আধুনিক গ্রাফিক্স সাপোর্ট দিচ্ছে। বুঝতে পারতেছি? আমি গ্রাফিক্সে কাজ করি, এটার মানে হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যার নিয়ে কাজ করা। যারা গ্রাফিক্স সফটওয়্যার নিয়ে কাজ করে তারা আমার চেয়ে ভালো গ্রাফিক্স ডিজাইন করে, ঠিক আছে, কিন্তু তাদের সফটওয়্যারটা বানানোর ক্ষমতা রাখি না, তারা রাখে না। কথাটা বুঝাতে পারলাম যে গ্রাফিক্স ডিজাইন এবং কম্পিউটার গ্রাফিক্সের মধ্যে পার্থক্যটা কোথায়? জি স্যার। তো তোমাদের যেটা হবে সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখায় দিব। 3টা থেকে 4টা আমি ল্যাব নেব। প্রথমটা দেখাবো শুধুমাত্র সিম্পল জিনিস ড্র করার জন্য, এরপর একটা দেখাবো আমরা কিবোর্ড এবং মাউস কিভাবে ইন্টারঅ্যাক্ট করে,
তারপর একটা দেখাবো হচ্ছে পুরো এনভায়রনমেন্টটাকে নিয়ে কাজ করা, এন্ড আফটার দ্যাট মেটেরিয়াল সেট করা, লাইট এন্ড শেডিং কিভাবে অ্যাড করা যায় সেই জিনিসগুলো দেখানোর পরে তারপরে তোমাদেরকে প্র্যাকটিসে চলে যাওয়া তোমরা। এবং ফাইনালি আমাকে একটা প্রজেক্ট সাবমিট করতে হবে। সেই প্রজেক্টটা হতে পারে একটা ক্রিকেট গেম, একটা রেসিং কার, অথবা একটা সুন্দর গ্রামের দৃশ্য, সূর্য উঠতেছে, হ্যাঁ, চারিপাশে আলোকিত হচ্ছে, অথবা স্কুলে ছেলে হেঁটে যাচ্ছে, পড়াশোনা করতেছে, ব্ল্যাকবোর্ডে লিখতেছে, সামথিং লাইক দ্যাট। অর্থাৎ যে যে থিওরিগুলো শেখানো হবে এই থিওরিগুলোকে ইনকর্পোরেট করে তুমি তোমার নিজের ইমাজিনেশন, মানে ছোটবেলায় যেমন ড্রয়িং করতা ওই ড্রয়িংটাকে কোডিং করবা। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। স্যার এমন স্যার অ্যানিমেশন ফিল্ম মতো এরকম মতো স্যার বেসড? হ্যাঁ, বুঝি নাই। স্যার এটা কি অ্যানিমেশন ফিল্ম মানে বেস করা স্যার? না 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 না, অ্যানিমেশন 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 শেখাবো, অ্যানিমেশনও এখানে আছে, অ্যানিমেশনও করা যায়, কিন্তু অ্যানিমেশন বিষয়টা হচ্ছে যে তুমি যেমন আমরা পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন করতে পারি না, ইয়েস স্যার। করা যায়। স্যার একটা বল আঁকলা, এই জায়গায় দাগ দিলে, এখানে দাগ দিলে, সে এখান থেকে এসে এখানে চলে গেল, রাইট? বাট ওখানে কিন্তু তুমি কোড করতেছো না, এখানে তুমি কোড করবা, এখানে তোমাকে কোনো অ্যানিমেশন টুলস দেওয়া হচ্ছে না, ইউ হ্যাভ টু মেক দ্য টুলস ফর অ্যানিমেশন। কথাটা মানে বুঝতে পারলাম? জি স্যার, লাইক অ্যাডোব ফটোশপ বা অ্যাডোব ইলাস্ট্রেটর যে কাজটা করে এর ব্যাকগ্রাউন্ডে যে কোডটা থাকে আমরা স্যার অর্থাৎ এই অর্থাৎ কোডটা তুমি বলি। অ্যাডোব ফটোশপ বানানোর, অ্যাডোব ফটোশপটা বানানোর জন্য তুমি কোড করো, জি স্যার। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন ফার্স্ট কোডটা দেখো যে এটা দেখতে কেমন লাগে। গ্রুপ খুলছো সাদ্দাম? স্যার খুলেছি স্যার, আপনাকেও অ্যাড করেছি। আচ্ছা, ওকে, দেখা যাচ্ছে কোড তোমার, তোমরা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার। ওকে, এটা অনেক বড় কোড, বাট ফার্স্টে মনে রাখো তোমার সব প্রোগ্রামে মেন ফাংশন লেখা লাগবে, এটা সেম থেকে যাবে। বুঝতে পারতেছি? তার মানে তোমার এই কটা লাইন লিখতেই হবে, ক্লিয়ার? ইয়েস। জি স্যার। এখন এগুলো কি কাজ করে এগুলো যখন আমি পড়াবো তখন বুঝাবো, যদি এখানে বুঝতে পারতেছো যে ইনিট ডিসপ্লে মোডটা ইনিশিয়ালাইজ করতে হবে এই ব্লু ডাবল আর আরজিবি, তার মানে ব্ল্যাক এন্ড হোয়াইট, তারপরে তোমার এই গ্রে স্কেল, আরজিবি হচ্ছে তোমার কালার মনিটর। তার মানে এটা ইনিশিয়ালাইজ করা হয়েছে এমন ভাবে যাতে ব্ল্যাক এন্ড হোয়াইটও কাজ করে, গ্রে স্কেলও কাজ করে, আবার আরজিবিতেও কাজ করে। এরপরে উইন্ডো সাইজ, অর্থাৎ যে সাইজটা তোমার টোটাল অ্যাপ্লিকেশনটা আসবে সেই উইন্ডো সাইজটা ক্রিয়েট করে। এটা উইন্ডোজ পজিশন, অর্থাৎ এই তোমার মনিটরের লেফট সাইডের উপরে হচ্ছে 00, এখন তুমি এই উইন্ডোটা যে জায়গায় তৈরি করতে চাও সেই পজিশনটা দিবা। 0 একেবারে টপ লেফট কর্নার হচ্ছে 00, নিচে বাড়তে থাকবে, রাইট সাইডে বাড়তে থাকবে। সো ইউ ক্যান সেট দ্য পজিশন ওভার দেয়ার, ক্লিয়ার? হ্যাঁ গৌতম,
তুমি কি আসছো? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো এরপরে ইনিট, এটা লেখা লাগবে না, এটা বেসিক্যালি এখানটায় ডিক্লেয়ার করছি আমরা, সেই জন্য এটাকে লিখতেছি এখানটায়। ইনিট হয়ে গেল আমার, এই যে এই ইনিট। ওকে, এটা পরে বুঝাচ্ছি। আর এই গ্লুট ডিসপ্লে ফাংশন হচ্ছে, তোমাকে এটাই কল করতে হবে। তুমি এই ডিসপ্লে ফাংশনটা যা করতে চাও, এই গ্লুট ডিসপ্লে ফাংশনটা তোমাকে সেটা করে দেখাবে। এরপরে হচ্ছে তোমার কিবোর্ড ফাংশন, কিবোর্ড হ্যান্ডেলার। আরেকটা আছে গ্লুট মাউস ফাংশন, ওটা মাউস হ্যান্ডেলার ইউজ করবে। আর গ্লুট আইডল ফাংশন, এটার একটা কাজ হচ্ছে যে অ্যানিমেশন করে। এটা ডিটেলস বুঝাবো কিভাবে তোমার এটাকে আমরা বলি রিফ্রেশ বাফার আর ফ্রেম বাফারের কাজ, মানে গ্রাফিক্স হার্ডওয়্যারে যাবো যখন, তখন অ্যানিমেশনটা যাতে তুমি সবসময় দেখতে পারো, সেই জন্য সেই কাজটা করবে। অর্থাৎ তোমার পিক্সেলগুলো বার্ন করানোর পরে সেটা আবার বন্ধ হয়ে যাবে, যাতে এটা বন্ধ হয়ে গেলে তো একটা ফ্লিকারিং হবে, তুমি একবার দেখে আর দেখতে পারবা না। ওটা যাতে কন্টিনিউয়াস সেম জায়গায় বার্ন হয় পিক্সেলটা, সেটা সে হ্যান্ডেল করে। আর এই টোটাল জিনিসটাকে লুপিং করা হয়, আর এটা হচ্ছে মেন লুপের কাজ। তাহলে এখন এটা যদি তোমরা জাভা যখন করছিল, তখন আমি তোমাদের আপডেট মেথডের কথা বলছিলাম। সো আপডেট মেথড যেভাবে কাজ করে, অলমোস্ট গ্লুট আইডল ফাংশন সেভাবে কাজ করে। অর্থাৎ যখন তুমি পেইন্ট করতেছো, পেইন্টের পরে আপডেট মেথডকে কল করতেছো, আসলে সে ডাইরেক্টলি রিপেন্ট মেথডকে কল করে। এটা জাভার আসলে সব গ্রাফিক্সের বা সব, আমরা আসলে খুব বেশি ভেরিয়েশন করতে পারি। আমরা একভাবে শিখছি একটা জিনিস, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোনো সাবজেক্টে সেম কনসেপ্টটাই আমরা ইউজ করি। এখন তার মানে কি, এটা তোমাদের কোড করা লাগতেছে না, রাইট? এটা তোমাদের কোড করা লাগবে না। এখানে কিবোর্ড হ্যান্ডেলার, এটা আমরা পরে দেখাবো। এই ইউনিটে আসি, ইউনিটের কথাটা একটু বলে নিই। সেটা হচ্ছে বেসিক্যালি কি করতেছি আমরা এখানে, এটাও তোমার সমস্ত কোডিং এ সেম থাকবে, শুধুমাত্র এই ভ্যালুগুলো চেঞ্জ হবে তোমার ইচ্ছা অনুযায়ী, বাকি সব কিছু সেম। তার মানে তুমি যখন প্রোগ্রাম করবা, তোমার এটা চেঞ্জ করতে হচ্ছে না, এটাও চেঞ্জ করতে হচ্ছে না। তুমি এখানে জাস্ট এই জিএল প্রজেকশন, দুই রকমের প্রজেকশন আছে আমাদের, পার্সপেক্টিভ এবং প্যারালাল প্রজেকশন আছে। যে কোনো একটা প্রজেকশনকে আমরা কল করতে পারি। আর জিএল ক্লিয়ার করা মানে তোমার মনিটরটাকে বেসিক্যালি সম্পূর্ণ ব্ল্যাক করে দেওয়া। এরপরে লোড আইডেন্টিটি মানে হচ্ছে পিক্সেলের আইডেন্টিটিকে লোড করা। আর জিএল অর্থ, এটা বলতে বোঝায় যে এইটুকু হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটুকু ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এখানে 1 1 দেওয়া মানে আমি 3 ডাইমেনশনাল অবজেক্ট ডিফাইন করি নাই, আমি -100 থেকে 100, তার মানে 200 পিক্সেল এক্স অ্যাক্সিস, 200 পিক্সেল ওয়াই অ্যাক্সিস দিচ্ছি। এখন এই 200 200 400 পিক্সেলের মধ্যে আমি আমার ছবিটা ড্র করি। এখন তুমি চাইলে এটা 400 400 পিক্সেল করতে পারো, তুমি চাইলে 500 500 পিক্সেল করতে পারো। তুমি যত বড় করবা, তত তোমার ছবিটা ছোট দেখাবে। আর যত বড় করবা, তত তোমার যত ছোট করবা, এই ভেরিয়েশনটা তোমার ছবিটা তত বড় দেখাবে। কথা বুঝতে পারলাম? স্যার জি যত স্যার, জুম হওয়ার মতো। হ্যাঁ, বাট জুম আলাদা জিনিস, আলাদা জিনিস না, এটাই জুম, এটাই জুম। কিন্তু জুমিং এর কনসেপ্ট একটু ডিফারেন্ট। জুমিং এর কনসেপ্ট ডিফারেন্ট মানে আমি যেই 100% আমি মনে করো যে আমার এই আঙুলটা আঁকতে, আমি যদি এইটুকু জায়গা আঁকতে যদি আমি 20 বাই 20 পিক্সেল ইউজ করি, এখন আমি সেম জায়গাটা আঁকার জন্য যদি আমি 40 বাই 40 পিক্সেল ইউজ করি, তাহলে আমার আসলে 100 থেকে 200% জুমিং হয়ে যায়। ঠিক আছে, ওটা হচ্ছে জুম। আর এটা হচ্ছে তোমার পেইন্টের বোর্ডটা কত বড় হবে সেটা। বুঝতে পারছো কথাটার মানে? জি স্যার। এখন ধরো তুমি 2 বাই 2 দিলা, তাহলে আমি 2 বাই 2 মানে এতটুকু জায়গার মধ্যে তার তুমি অনেকগুলো অবজেক্ট রাখতে পারবা না, রাইট? ইয়েস স্যার। ক্লিয়ার? কথাগুলো বুঝতে পারতেছো? জি স্যার। তো তাহলে এই কোডটাও আমাদের কোনো মডিফাই করা লাগবে না, এই কোডটাও আমাদের ঠিক থেকে যাবে। তো বেসিক্যালি তোমরা কাজটা করবা কোনটা, তোমাদের কাজ হবে এই যে এইটা। যেমন আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি, এই রেক্ট্যাঙ্গেলটা ড্র করতে হবে। আর
এই জিনিসগুলো সেম, এটা আমি ট্রান্সলেশন যখন পড়াবো তখন বুঝাবো এই যে পুশ ম্যাট্রিক্স এবং পপ ম্যাট্রিক্স কি কারণে করা লাগে, এগুলো ট্রান্সলেশন যখন পড়াবো তখন। তাহলে আপাতত আমাদের ইনিশিয়ালি কাজটা করতে হবে কি, এই মেইন ফাংশনকে কল করতে হবে, এই ইউনিটকে ডিফাইন করতে হবে, আর তোমাদের কাজ হচ্ছে এই কাজটা করা, অর্থাৎ কোনো একটা জিনিস ড্র করা। আমি যেমন এখানে এক কোয়াড ড্র করছি, এটা হলো 4টা লাইন দিচ্ছি, এই যে কালার দিচ্ছি RGB ভার্টেক্স, মানে এটা খুবই সোজা প্রোগ্রামিং, বুঝতে পারতেছি বিষয়টা? মানে এটা জাভা সি সি প্লাস প্লাস এর মতো কঠিন না। ক্লিয়ার? স্যার ড্র রেক মানে রেক্টাগন ড্র করা আছে এমন স্যার? জি স্যার। তাহলে যে কোনো কিছু ড্র করার জন্য জি এর বিগিন দিয়ে শুরু করতে হবে, জি এর এন্ড দিয়ে শেষ করতে হবে। আর তুমি কি ড্র করতে যাচ্ছ সেটা হচ্ছে এখানে লিখতে হবে, মানে আর্গুমেন্ট হিসেবে জিএল পয়েন্টস হতে পারে, জিএল স্ট্রিপ হতে পারে, জিএল কোয়ার্ডস হতে পারে, জিএল ট্রায়াঙ্গেল হতে পারে। হ্যাঁ, এরকম জিনিস আছে, এগুলো আমি তোমাদেরকে দেখাই দিব কতগুলো অবজেক্ট তুমি বানাতে পারো। তো সেই অনুযায়ী জাস্ট এখানে কিন্তু আমি পয়েন্ট ইউজ করছি, সো পয়েন্ট দিয়ে আসলে সবকিছুই বানানো সম্ভব। কিন্তু পয়েন্ট দিয়ে অনেক কিছু বানাতে গিয়ে বড় কোড না লিখে আমার কিছু কিছু সার্কেল বানাতে পারি আমি ইচ্ছে করলে, হ্যাঁ, সিলিন্ডার রাখতে পারি, তো তখন সেগুলোর জন্য কিছু বিল্ট ইন ফাংশন তৈরি করা আছে। তো এটা কি বলতেছে, কালার দিলাম আমি, আর রেড বললাম, আর জিবি পুরাই 0, ভার্টেক্স কোথায় 10 থেকে 10। এটা কিভাবে বোঝা যায় 10 থেকে 10? তার মানে কি, যদি আমার এই মনিটরটা এটা হয় তাহলে আমার এখানে 10 এখানে 10, তার মানে আমি এই জায়গায় একটা পয়েন্ট, এরপরে পয়েন্ট দিচ্ছে হচ্ছে -10 থেকে এই 10, তার মানে এই জায়গায় পয়েন্ট দিলাম, এরপরে এই জায়গায় পয়েন্ট, তারপর এই জায়গায় পয়েন্ট, এই জায়গায় পয়েন্ট, এই সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে। বুঝতে পারছো কথাটা? ইয়েস। তার মানে ওখানে যে আমরা জিএল অর্থ বলছিলাম, জিএল অর্থ, সেই জিএল অর্থে যদি আমি এখানটায় বলি -100 থেকে 100 এক্স অ্যাক্সিস, এটার মানেটা হচ্ছে এটা যে একটা 2 ডাইমেনশনাল প্লেন আঁকলাম, অর্থাৎ এই যে এটা হচ্ছে -100, এটা হচ্ছে +x। তাহলে আমি পয়েন্ট রাখতেছি কত, প্রথমটা আনলাম 10 থেকে 10, তার মানে 10 10, তার মানে এই জায়গায় একটা পয়েন্ট আছে। এরপরে আসছে হচ্ছে -10 10, তার মানে এই জায়গায় একটা পয়েন্ট আছে। এরপরে আসছে মনে হয় -10 -10, তাহলে এই জায়গায় একটা পয়েন্ট আছে। এরপরে আসছে হচ্ছে 10 -10, তার মানে এই জায়গায় একটা পয়েন্ট আছে। সো বেসিক্যালি এরকম ভাবে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? এই যে দেখো -10 10 -10 -10 10 -10, এইভাবে তোমরা প্রথম দিকে অবজেক্ট তৈরি করবা। ধরো আমি তোমাদেরকে এটা দেখা দেওয়ার পরে তোমাদেরকে বললাম একটা ছাতা ড্র করো, হ্যাঁ, মেঘ বানাও, একটা গাছ বানাও, ক্লিয়ার? তাহলে এখন ওগুলো বানাবা কিভাবে? ধরো আমি একটা সিম্পল নর্মাল জিনিস বলতেছি যে তোমাকে আমি সার্কেল আঁকানো শেখালাম, ওকে? এখন এরকম যদি একটা গাছ আঁকতে বলি, করা যাবে না এই সার্কেল থেকে? যাবে? জি স্যার। জি স্যার। মনে করো এই যে এরকম ভাবে তুমি একটা সার্কেল আঁকলা, এরকম ভাবে একটা সার্কেল আঁকলা, এরকম ভাবে একটা সার্কেল আঁকলা, রাইট? জি স্যার। ক্লিয়ার? তারপরে তুমি যদি এই জায়গাটা মুছতে দাও, এই যে এইটুকু জায়গা যদি এটা কালার দিয়ে দিতে পারো, এইটুকু জায়গাকে মুছে দিলাম। তারপরে এখানে একটা লাইন দিলা, এখানে একটা লাইন দিলা, এরকম কাজ হয়ে যাবে না? জি স্যার।
ছোটবেলায় তো গাড়ি প্রচুর আঁকছো, এই যে ইয়ে দিয়ে গাড়ি আঁকা যায়, তাই না? একটা লাইন দিয়ে তো গাড়ি আঁকতে পারা যায়, রাইট? জি সো তোমার বেসিক্যালি অ্যাকচুয়ালি ইলিপস, সার্কেল আর লাইন, এই তিনটা জিনিস আমরা যদি আঁকা শিখি, আমরা যে কোনো জিনিস আঁকতে পারবো। বুঝতে পারছি বিষয়টা? ইয়েস স্যার। ওকে, তাহলে আজকের মতো এখানে আমরা আল্লাহ হাফেজ করি। সামনের দিন থেকে আমরা থিওরি পড়া শুরু করবো। বেসিক্যালি সামনের সপ্তাহ থেকে রিয়েল মানে এই সাবজেক্টের মেইন ফোকাস যেখানে আমাদের সেই জিনিসটা শুরু করবো। বাট সামনের দিন যে জিনিসটা বলবো সেগুলো পরীক্ষার খাতায় অবজেক্টিভ হিসাবে থাকবে, মানে হার্ডওয়্যার সাবজেক্ট, মানে হার্ডওয়্যার হিসাবে আমরা পড়াবো। ক্লিয়ার? তো স্যার এই উইকে নেক্সট যে ক্লাস আছে ওকে স্যার। আমাদের ক্লাস নেবেন না স্যার? হ্যাঁ, বুধবারে ক্লাস হবে। সোমবার আর বুধবার 2 দিন ক্লাস হবে তোমাদের, 2 সেকশন একসঙ্গে। ঠিক আছে স্যার। ওকে, স্যার আমাদের ল্যাবে বেটার হয়। মানে তোমরা সোমবার বুধবার এই দুটো দিন 2:20 থেকে 5টা পর্যন্ত ফ্রি থাকবে। ওকে স্যার। বুঝতে পারছো সাদ্দাম? ঠিক আছে স্যার। এখন স্যার, আমাকে ল্যাবটাও কি স্যার এর মধ্যে, মানে আপনার এই হ্যাঁ, ক্লাসের মধ্যে? এই যে বললাম যে 2:20 থেকে 5টা পর্যন্ত ফ্রি থাকবা। ক্লিয়ার? জি স্যার। একটু স্যার কোর্স আউটলাইনটা দিয়ে দিলে ভালো হয়, যেমন হচ্ছে হ্যাঁ, কোর্স আউটলাইন দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে স্যার। এখন তোমরা আমাকে আমার কিছু কোশ্চেন উত্তর দাও। শিওর স্যার। তোমরা তো প্রচুর পরিমাণে সব কিছু ইউজ করো, পিক্সেল তো বোঝোই। আমাকে বলো রেজুলেশন কি কি? স্যার সাইজ পড়া যাচ্ছে, মানে কত স্যার, বাই রেজোলিউশন? ওই ছবিটার হাইট, উইডথ, মানে দৈর্ঘ্য প্রস্থর যে বিষয়টা স্যার, কতটুকু দৈর্ঘ্য প্রস্থ মিলে ওই ছবিটা বা ইমেজটা আছে, এটা স্যার রেজুলেশন। এটা তো মনে করো যে আমজনতা চিন্তা করে এইভাবে যে কত মেগাপিক্সেল ক্যামেরা, যার ফলে ছবি ভালো আসে, রাইট? তাই বলে না? ইয়েস স্যার। জি স্যার। তার মানে কি, ডিসপ্লেতে পিক্সেলের সংখ্যা যত বেশি হবে আমার ছবিটা তত ভালো হয়, ক্লিয়ার রাইট? পিক্সেল সংখ্যাটাই হচ্ছে রেজোলিউশন। কিন্তু কেন? দেখো কেন বলতে পারবা? স্যার যতগুলো পিক্সেল হবে তত ছবি ভালো আসবে স্যার। কিন্তু কেন ভালো আসে? মানে বড় পিক্সেল হবে যত স্যার। বেশি পিক্সেল হয় তত ওভার এগুলো নিয়ে পিকচারটা আসবে না, এগুলো quality- স্কিল লাগবে, আমার অ্যাকাউন্টসের ইনফরমেশন লাগবে, ঠিক আছে? এগুলো সব তোমার জুবেকে দাও, সে করে নেবে, আমার কাছ থেকে পরে সাইন নিয়ে নেবে। হ্যাঁ, বলো কি বলতেছিলাম? স্যার পিক্সেল বেশি হলে ছবিটা ক্লিয়ার থাকে, মানে ছবিটা দেখতেও ভালো দেখা যায় যদি পিক্সেল বেশি থাকে। সেটা তো আমরা সবাই জানি, তাই না? স্যার পিক্সেল যদি বেশি হয় তাহলে দেখা যায় যে হচ্ছে ছবির যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো, অর্থাৎ ডিটেইলস যত বেশি হচ্ছে তত স্যার পিকচারটা ক্লিয়ার আসতেছে। আর যদি পিক্সেল কম থাকে দেখা যাবে যে সেটার একটা মানে অনেক সময় ঝাপসা বা হচ্ছে যত বেশি পিক্সেল কম হবে তত হচ্ছে আমার ছবিটা মানে আনক্লিয়ার বা এর ডিটেইলসটা তত ভালো হবে না, এরকম। গুড। এটা তো আমার মনিটর, রাইট? এটা তো আমার ডিসপ্লে, তাই না? মনে করো এটা আমার মোবাইল ডিসপ্লে, তাই না? আমি মনে করো এটাকে মাত্র 4টা ভাগে ভাগ করব। এখন তোমার ছবিটার কি অবস্থা হবে? নাকের একটা পাশে পাশে যাবে, নাকের আরেকটা পাশে যাবে, রাইট? নাকটা ভাগ হয়ে যাবে না? স্যার হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? একটু ভাঙা ভাঙা লাগবে না, ছবিটা ডিস্টর্টেড লাগবে না?
বোঝা যাবে না হয়তো। কিন্তু যদি আমরা একটা না আঁকতে যদি আমরা অনেক বেশি পিক্সেল ইউজ করি, যেটা ও বলবো এইচ এন্ড এভরি ডিটেলস, সেটার মানেটা হচ্ছে এরকম যে ধরো আমার মুখে, মনে করো এটা আমার মুখ, এখন এই জায়গাটাতে আমার ব্ল্যাক লাগতেছে, এই পর্যন্ত মনে করো ব্ল্যাক, আর এইটুকু লাইটিং এর কারণে একটু উজ্জ্বল লাগতেছে। তাহলে সেই ক্ষেত্রে এটা কিভাবে সম্ভব হবে? পিক্সেল তো আমার এইটুকু, তাহলে এই পিক্সেলে তো একটাই কালার দেওয়া সম্ভব, রাইট? একটা পিক্সেলে একভাবেই বার্ন করা সম্ভব, একটা পিক্সেলকে দুইভাবে বার্ন করা সম্ভব, একটা পিক্সেলে একটাই কালার সেট করা সম্ভব, অর্থাৎ তার RGB ভ্যালু একটাই হবে। তাহলে কি আমি সেক্ষেত্রে আমার এই লাইটিং কন্ডিশনটা আনতে পারতাম? ইয়েস স্যার। না স্যার। না স্যার। বুঝতে পারতেছো বিষয়টা? কিন্তু যদি আমি অনেকগুলো পিক্সেলে ভাগ করে ফেলতাম, তাহলে মনে করো ইচ এন্ড এভরি ডিটেলস আমি এখানটায় ইনকর্পোরেট করতে পারতাম, রাইট? জি স্যার। তখন ছবিটা মোর রিয়েলিস্টিক হতো, মোর স্মুথ হতো। এটার বেসিক কথাটাই হচ্ছে এটা, যে আমার যে কোনো একটা ইমেজের সব জায়গায় একরকম না, কাজে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্টের ভ্যালু আলাদা রকমের। সো পিক্সেল যত বেশি হবে, আমি এই ভ্যালুগুলোকে তত বেশি প্রকাশ করতে পারবো, যার ফলে ছবিটা বেটার হয়। ক্লিয়ার? জি স্যার। এখন আরেকটা টার্ম বলো, এটা তোমাদের জানা টার্ম, অ্যাসপেক্ট রেশিও কাকে বলে? স্যার মোবাইল উইথ আর হাইট বুঝেছে নাম তো এগুলোর নাম তোমরা শুনছো দেখি জিজ্ঞেস করছো, Yes, তাই sir. না? অ্যাসপেক্ট রেশিও কে কে শোনো নাই? এরকম কি কেউ আছে যে এই টার্মটা কখনো শোনো নাই? না স্যার শুনেছি। স্যার টিভিতে দেখাই স্যার, মোডে স্যার টিভি। টিভিতে বেশি পাওয়া যায়, রাইট? সাধারণত আমরা অ্যাসপেক্ট রেশিও 4:3 ইউজ করি, ঠিক আছে? মানে কি এটা? মানে উইথ এন্ড হাইটের রেশিও। উইথ আর হাইটের রেশিও ঠিক না হলে কিরকম লাগবে বলো দেখি? কেউ কখনো এই উত্তর লেন্সে নিজের মুখটা দেখছো কিরকম হয়ে যায়? স্যার একদম মানে সরাই যায়। লম্বা হয়ে যায় না? স্যার ফিট হয়ে যায় স্যার। তাহলে এই অ্যাসপেক্ট রেশিও ঠিক না থাকলে কি হতো? হয় তুমি চ্যাপ্টা হয়ে যেত ছবি, তোমার দেখতে চ্যাপ্টাও লাগতো, অথবা লম্বা লাগতো, রাইট? তো অরিজিনাল তোমাকে দেখতে জন্য তোমার যে হাইট এন্ড রেশিওটা আছে, অর্থাৎ এটাকে আমরা বলি উইন্ডো কোঅর্ডিনেট, মানে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট এন্ড ভিউ কোঅর্ডিনেট। ওয়ার্ল্ডে আমি যে পজিশনে আছি, আমি যখন ভিউ করব তখনও যেন আমি সেই পজিশনে থাকি এবং সেরকম স্টাইলে থাকি। অর্থাৎ ধরো তুমি এখন আমার তুমি আমাকে ভিজিট করতে আসলাম, তুমি তো দরজাটা খুলে বলবো মে আই কাম ইন স্যার, রাইট? তো তোমার দৃষ্টি আমার উপর যখন পড়বে, আমার ডান পাশের দেয়াল থেকে আমি যতদূর, বাম পাশের দেয়াল থেকে যতদূর, আমার জানলা থেকে আমি যতদূর, এটা যখন ছবি উঠাবা তখনও যাতে এই রেশিওটা সেম থাকে, এই বিষয়টা আমাদের গ্রাফিক্সে খেয়াল রাখতে হয়। এই কারণে অ্যাসপেক্ট রেশিওটাকে মেনটেন করতে হয় এবং এটাকে বলা হয় ভিউ কোঅর্ডিনেট। এই ভিউ কোঅর্ডিনেটের রেশিওটাকে আমরা সেম রাখি। বুঝতে পারতেছি? বুঝতে পারছো কথাটার মানে? ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা জিনিস বল, গ্রামে কারা বসবাস করে? স্যার এখন ঢাকায় আসছি, কিন্তু হোম ডিস্ট্রিক্ট কুমিল্লার গ্রামে ছিলাম। কোনোদিন রাতের বেলা জানলা দিয়ে কুকুর বা দিঘি দেখছো নাকি? জি স্যার, অনেক দেখছি স্যার। কুকুরে জিন টিন দেখছো? জি স্যার, বুঝে নেই। মানে কুকুরের মাঝখানে জিন দেখছো? জিন জিন না স্যার। না স্যার। তাই না? তো তোমাদের দিনের সঙ্গে কোনো সাক্ষাৎই হয়নি? স্যার না। বাসায় একা আছি স্যার।
ও একা অবশ্য ভয় লাগতেছে নাকি? আচ্ছা, তো জন্মদেশের মানুষজন আগে ভয় পেত, বুঝছো? সেটা হচ্ছে যে অনেক পুকুরে হঠাৎ করে আগুন জ্বলে উঠতো, মানুষ মনে করতো জিন। এটা ঘটনাটা ঘটে হচ্ছে ফসফরাস বাতাসের সংস্পর্শে আসলে জ্বলে যায়। ঠিক আছে? এখন এই ফসফর ধাতুটা এই গুণটার কারণেই আমরা সিআরটি মনিটরে ফসফরের প্রোটিন ইউজ করতাম। ক্লিয়ার? ফসফরের প্রোটিন ইউজ করতাম মানে ফসফর ডট, মানে ফসফর ডটটা ইউজ করা হয়, যার ফলে সে এনার্জি যখন গেইন করে তখন সে আসলে আলোকিত হয়। তো এই জন্যই জিনের কথা বললাম। বেসিক্যালি জিন দেখা যায় না, আল্লাহ তাআলা তাদেরকে সেই সুযোগ দেয় না যে তারা মানুষের সামনে আসবে। এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাই না? ভয় লাগলে কি করবা? দোয়া করে দিও। না স্যার, ভয় লাগলে দোয়া আর করে তো দিও। কষ্টে করে কেন ভয় লাগে? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক তোমাদের সঙ্গে কথাবার্তা। জি স্যার, তাহলে ভিএস কোড আমরা তাহলে স্যার সেটআপ দিব, মানে যাদের দেওয়া নাই। আর স্যার এখানে কি আমাদেরকে আলাদা করে এক্সটেনশন কি সি প্লাস প্লাস এর জন্য কি আলাদা এক্সটেনশন সেটআপ হ্যাঁ, দিতে হবে স্যার? তোমরা ভিজুয়াল স্টুডিও সেটআপ দিবা সি প্লাস প্লাস কোড করার জন্য। হ্যাঁ, ও চাইলে সি শার্প করতেছো না, প্যাসকেল করতেছো না, ডটনেট করতেছো, তোমরা সি প্লাস প্লাস এর জন্য করবা। আর হচ্ছে তোমরা যেটা আমি তোমাদেরকে এই লাইব্রেরিটা দিয়ে দেবো, অথবা তোমরা ডাউনলোড করতে পারো। ওপেনজিএল লাইব্রেরি 4টা ফাইল পাবা। একটা হচ্ছে ডিএলএল, আর দুটা লিব ফাইল, আর একটা হচ্ছে হেডার ফাইল group.h, group32, glue32। এই দুটো হচ্ছে ডিএলএল আর লাইব্রেরি ফাইল। মানে এক্সটেনশন হচ্ছে এলআইবি, এক্সটেনশন হচ্ছে এইচ, এক্সটেনশন হচ্ছে ডিএলএল। ডিএলএল টা দিবা সিস্টেম 32 এর মধ্যে, লিবগুলো দিবা তোমার ভিজুয়াল স্টুডিও যেখানে মানে তুমি ইনস্টল করতেছো সেখানে ঢুকলেই, ওই এক্সপ্লোর করলেই তোমরা ইনক্লুড এবং লিব এই দুটো ডিরেক্টরি পাবা। ডট এক্সটেনশন লিবটা ওই লিবের মধ্যে পেস্ট করে দিবা, আর ইনক্লুডের মধ্যে ডট এইচটা পেস্ট করে দিবা, তাহলেই তোমার ভিজুয়াল স্টুডিওটা ওপেনজিএল কোডিং এর জন্য রেডি হবে। বুঝা গেছে? আর একটা জিনিস মাথায় রাখবা, কোড করার সময় রিলিজ করবা আর কি, ডিবাগ না। ডিবাগ অবস্থায় সেটা কাজ করবে না, ওটাকে রিলিজ করতে হবে। তোমার রাইট সাইডে একটা উইন্ডো থাকবে রিলিজ এবং ডিবাগ, সেটাকে সবসময় রিলিজ করে রাখবা। ওকে, ঠিক আছে? তোমরা তাহলে বাসায় সেটআপ দাও, আমাকে জানাও। ক্লিয়ার? ওকে স্যার। জি স্যার। ওকে। আর বেশিরভাগ জিনিস নিজে নিজে শেখার চেষ্টা করবা, যেখানে ঠেকে যাবা সেটা আমাকে জিজ্ঞেস করবা, তাহলে লার্নিংটা ভালো হবে। ওকে, কারণ এখন ফাইনাল ইয়ারে উঠে গেছো, এখন নিজেকে শিখতে হবে অনেক কিছু। স্যার, বলো। এই যে যেখানে 2 ডাইমেনশনাল আর কি 100 আর -100 এর ওটা দেখাচ্ছিলেন, ওইখানে স্যার একটু ব্যাক করে দেখান তো। ওই মুহূর্তে আমার নেট চলে গেছিল, আমি ওই জিনিসটা দেখতে পাইনি। হ্যাঁ, অসুবিধা নাই। এগুলো আমরা যখন আবার তোমাদেরকে আমি প্রোগ্রাম করব যখন, তখন ডিটেলস আবার বোঝায় কাজ করাই দেবো, সমস্যা নেই। ওকে ওকে, জি স্যার। স্যার এখন তো অনলাইনে হচ্ছে, ফিজিক্যালি হওয়ার সম্ভাবনা আছে স্যার কিছুদিনের মধ্যে? আমার তো মনে হয় সম্ভাবনা আছে, কারণ বাচ্চারা যদি স্কুলে যায় তোমাদেরও মনে হয় যেতে হবে খুব তাড়াতাড়ি, তাই না? সেটাই স্যার, বরং আমাদেরই আগে এটাই হওয়া উচিত ছিল। আমি দেখি একটা জিনিস আছে কিনা। এখন নাই, দুঃখজনক, অবশ্যই থাকার কথা।
স্যার আমাদের এই কোর্সের জন্য কি আলাদা করে লেকচার শিট দিবেন না স্যার, নাকি শুধু বইটাই রেফারেন্স? না লেকচার শিট দেবো তোমার, মানে স্লাইড থাকবে যেগুলো আমি নিজে থেকে পড়াবো সেগুলোর জন্য স্লাইড দেবো না, বাট বেশিরভাগই স্লাইড থাকবে। ঠিক আছে ওকে স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত থাকুক আজকে। ঠিক আছে। ওকে স্যার, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি বন্ধ করে দিই।